আজকে সবাই জয়েন করলে একটু ভালো হতো। যাই হোক, একটা সবচেয়ে আসল কথা বলছি। তাহলে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে যে মাইক্রোস্কোপিক পার্টিকেল লাইক ইলেকট্রনস, দে বোথ হ্যাভ কি বিহেভিয়ার, ওয়েভ অ্যান্ড পার্টিকেল, তাই তো? পার্টিকেল। এটা আমরা বুঝে গেছি। আর ওদিকে আমরা দেখতে পেয়েছি রেডিয়েশন বা ইএম রেডিয়েশন, যত এর ফ্রিকোয়েন্সি হাইয়ের দিকে যাবে তত আবার কিন্তু এর পার্টিকেল নেচারটা কিন্তু তত বেশি আমি বুঝতে পারবো, তাই না? তাই তো? যেমন ইউভি, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। ইউভি এক্স রে এগুলো। আচ্ছা, এই দুটো মিলিয়ে সো নাও পিপল লোকে চাইলো যে অবশ্যই চাইতেই হবে যে আর এটা আমরা বুঝতে পেরেছি এই পার্টিকেল ক্যারেক্টারটা ইলেকট্রনের অর মাইক্রোস্কোপিক পার্টিকেল। কেন মাইক্রোস্কোপিক পার্টিকেল বলছি আরো, তার কারণটা হচ্ছে আরো নিউট্রন ফিউট্রন নিয়ে অনেক এক্সপেরিমেন্ট তারপরে করা হয়েছিল, এটা মনে রাখতে হবে কিন্তু একটু। মাইক্রোস্কোপিক সিস্টেম শুধু বল দিচ্ছি আমি। ডুয়াল ক্যারেক্টারটা কিন্তু একসঙ্গে আছে, ওরকম না যে ওই সাউন্ডের মতো সারা জীবন ধরে ওইটা, মানে ক্লাসিক্যাল ফিজিক্স দুটোই বলতে পারে যে পার্টিকেল নেচারও থাকতে মানে ক্লাসিক্যাল ফিজিক্স পার্টিকেল নিয়েও যেমন আলোচনা করে, ওয়েভ নিয়েও আলোচনা করে, কিন্তু একই সঙ্গে দুটো জিনিস আলোচনা করে না। একটাই লোক দুটো রকম তার রূপ দেখাচ্ছে, এইটা কিন্তু ক্লাসিক্যাল কোনোদিন বলবে না। যাই হোক, তাহলে যখন এইরকম একটা ঘটনা হয়ে গেছে এবং লোকে বুঝলো যে আমাকে তাহলে ইলেকট্রনকে নিয়ে এবার নতুন করে একটু ভাবতে হবে, কারণ পার্টিকেল আর নেই, ওয়েভ মানে সে এবার তার একটা সার্টেন ইনস্ট্যান্টে সে যেখানে খুশি থাকতে পারে। সো উই নিড সাম ডিফারেন্ট কাইন্ড অফ মেকানিক্স এন্ড দ্যাট ইজ কল্ড কোয়ান্টাম মেকানিক্স। আমাদের ওটা এবার পড়তেই হচ্ছে ভালো করে, একদম সিরিয়াসলি। এবার এখানে কিন্তু এবার কেউ এক্সপেরিমেন্টের জায়গা খুব কম, গল্প গুজব খুব মানে কম আছে, এবার কিন্তু হার্ড কোর অঙ্ক এবং খুব ভালো করে রিয়েলাইজেশন আছে, এটা হচ্ছে আসল ফিজিক্সের জিনিস। ঠিক আছে সৌভিক, ওকে তো? হ্যাঁ। তাও শুরু করার আগে যখন নতুন কোনো মেকানিক্স বা নতুন কোনো টপিক আমরা পড়ি, যেহেতু ইলেকট্রনকে চোখে দেখা যাচ্ছিল না, নিয়ে তো হাতে নিয়ে তো তুমি কাজ করবে না বাসটামের মতো, বা আর কোনো রকম এক্সপেরিমেন্টাল ডিভাইস তুমি থট করে তৈরি করতে পারছো না, কারণ তোমাকে তো সেই লেভেলে নামতে হবে, সেইটুকু ইনস্ট্রুমেন্টটা তো সেই ছোট হতে হবে, তাই না? সেই রকম ডিভাইস তৈরি করা যেহেতু মুশকিল, অথচ তুমি ডিভাইস তোমার হাতে নেই বলে তুমি এটা তো অস্বীকার করতে পারবে না যে তার ওয়েভ ক্যারেক্টার নেই। সেটা তোমার লিমিটেশন, তোমার হাতে নেই। তাহলে এরকম অবস্থায় দাঁড়িয়ে যখন তোমার কাছে কোনো কিছু করার নেই এক্সপেরিমেন্টালি, তখন তুমি শুধুমাত্র কি ভাবতে পারো, কয়েকটা থট এক্সপেরিমেন্টের কথা। একটা সাবজেক্ট শুরু করার আগে আমি যেহেতু খুব বেশি এগোতে পারছি না, তাই আমি একটা থট এক্সপেরিমেন্টের কথা ভাববো। মন দিয়ে দেখো এই জায়গাটা। তারপরেই কোয়ান্টাম মেকানিক্সের অ্যাকচুয়াল যে পস্টুলেট বা কিভাবে মেকানিক্সটা আমি পড়বো, যেমন দেখো আমি প্রথম দিন যখন এটা ডিসকাস করছিলাম, নিউটনিয়ান মেকানিক্সে কতগুলো পস্টুলেট ছিল না, যে ইউক্লিডিয়ান স্পেস থাকতে হবে, ইনিশিয়াল কন্ডিশন জানলে ফাইনাল স্টেট আমি জানবো, ট্র্যাজেক্টরি জানবো, পয়েন্ট পার্টিকেল হতে হবে, এগুলো বলেছিলাম তো, মনে আছে? একদম প্রথম দিন পড়িয়েছিলাম। হ্যাঁ স্যার। তাহলে আমাকে তো এই নতুন যে কোয়ান্টাম মেকানিক্স পড়ছি আমি একটা, যেখানে আর তো পার্টিকেল ওয়েভ দুজনেই মিলে গেছে, তাহলে তারও তো কিছু বেসিক কিছু প্রপোজিশন, বেসিক কিছু পসিবল দরকার, তাই না? সেটা করতে গেলে তো তোমার হাতে তো এক্সপেরিমেন্টাল ডিভাইস থাকা দরকার, সেটা তো আর নেই। কত ছোট তুমি আর করবে, সম্ভব হচ্ছে না তখন ওই মোমেন্টে দাঁড়িয়ে। থট এক্সপেরিমেন্টে এইভাবে লোকে করলো। দেখো তোমার কাছে ধরো একটা লাইট সোর্স আছে, মন দিয়ে, আর তোমার সামনে আছে এরকম একটা স্ট্রাকচার, মানে দুটো স্লিট, মানে কি ডাবল স্লিট, ঠিক আছে? আর এইখানে আছে একটা স্ক্রিন। বোঝা যাচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপটা? হ্যাঁ স্যার। একদম সিম্পল, এটা কিন্তু করা হয়নি, জাস্ট থট। চিন্তা করো, মানে অদ্ভুত ভাবে লোকে ভাবছিল তখন বসে। মন দিয়ে দেখো, দেখো যদি তুমি এখানে একটা স্লিটকে, আর এই স্লিটের ডাইমেনশন গুলো অবশ্যই যে লাইটটা বেরোবে তার ওয়েভলেন্থের সঙ্গে মোটামুটি কম্পেয়ারেবল, এটা ধরে নিয়েছিল। মনে করো তুমি এই স্লিটটাকে ব্লক করে রেখেছো, তাহলে বলো তো স্ক্রিনে, থট থট চিন্তা করো, তুমি স্ক্রিনে তুমি কি দেখবে? ওর সোজাসুজি মানে আগের 1 নাম্বার পয়েন্টে সোজাসুজি এসে দেখা যাবে। ঠিকঠাক বল, তুই কিন্তু এখনো কিন্তু তুই এটা ভাবিস না, তুই খুব আওয়াজ হচ্ছে দিকটাতে, তুই এখনো ভাবিস না কিন্তু তুই কোয়ান্টাম মেকানিক্স শিখে গেছিস, তুই এখনো ক্লাসিক্যাল ডোমেনে আছিস। ভাব সেই অনুযায়ী তুই বল যে কি দেখতে পারিস। একটা স্লিট আছে, একটা লাইট সোর্স আছে। 1 নাম্বার পয়েন্টের কাছাকাছি যে স্ক্রিনটা, ওখানে
ইন্টেন্সিটি বেশি দেখা যাবে, মানে ওখানে স্ক্রিনে কোনো কিছু হ্যাঁ, ইন্টেন্সিটি বেশি দেখবো, কিন্তু ফেনোমেনাটা আমি কি দেখবো? কি ফেনোমেনা দেখবো? ও ডিফ্রাকশন হ্যাঁ, ইন্টারফারেন্স। মানে সিম্পলি তুই দেখবি না একটা সিঙ্গেল স্লিট, তো এটা তো বন্ধ আছে, তাই হ্যাঁ তো? তার মানে অনলি উইল অবজার্ভ ডিউ টু দা এই এক নম্বর স্লিটের জন্য তুমি দেখবে এখানে এই আমার স্ক্রিনটার উপর একটা ডিফ্রাকশন প্যাটার্ন, সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন, যার মধ্যে তুমি জানো ম্যাক্সিমা মিনিমা থাকে, আমি সেগুলো যাচ্ছি না। এবার তুমি মনে করো যে এই স্লিটটাকে বন্ধ করে দিয়েছো, তাহলে তুমি এবার স্ক্রিনে কি দেখবে? আবার ডিফ্রাকশন প্যাটার্ন। তার জন্য এই 2 নম্বর স্লিটটার জন্য। তাহলে আবার সেই ছবিটা তোমাকে যদি আঁকতে হয়, তখন তোমাকে ছবিটা হবে এরকম। এবার তুমি ভাবো, সব কিন্তু কল্পনা, তুমি ভাবো দুটো জিনিসকে তুমি ওপেন রেখেছো, এইবার কি দেখবে? তুই নির্দ্বিধায় বল, ভয় পাস না, তুই যা পড়েছিস জীবনে সেইটুকুন জায়গা থেকে তুই বল। দুইটার হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়ে একটা। হ্যাঁ, তার মানে হিসাব মতো আমার কিন্তু সোজা কথা এইরকম একটা প্রোফাইল পাওয়া উচিত দরকার ছিল। অর্থাৎ আমি যেটা লিখি, মনে আছে তো এই এক্সপ্রেশন গুলো, I1 প্লাস I2 প্লাস 2I1 I2 cos থিটা, মনে আছে এই রিলেশন গুলো? হ্যাঁ তার মানে এখন তোমার দুটো স্লিট ওপেন হয়ে গেছে, তো ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট নিশ্চয়ই মনে পড়ছে। তাই তুমি ইন্টারফারেন্স এফেক্ট দেখবে, যার মধ্যে অবশ্যই এই ডিফ্রাকশন গুলো থাকবে, মানে ডাবল সি ডিফ্রাকশন প্লাস ইন্টারফারেন্স দুটোই তখন দেখা যাবে আর কি। কিন্তু ইন্টারফারেন্সে ডমিনেট করবে এই কারণে কারণ ইন্টারফারেন্সের ইন্টেন্সিটি অনেকটা বেশি ডিফ্রাকশনের চেয়ে, এটা কিন্তু মনে রাখিস, ঠিক আছে? তার মানে প্রিডমিনেন্টলি তুই ইন্টারফারেন্স প্যাটার্নটা দেখবি যখন দুটো স্লিটকে ওপেন করে রাখবি। যাই হোক, একটা কথা বোঝা গেল, স্লিটকে তুমি একটাকে বন্ধ করো, একটাকে ওপেন করো বা দুটোকে ওপেন করো, তুমি যেসব ফেনোমেনা গুলো দেখছো এই সমস্ত ফেনোমেনা তুমি ওয়েব থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারো, হ্যাঁ কি না? তুমি সব তো পড়েছো ছোটবেলায়, এর আগের বছরও পড়েছো, হ্যাঁ তুমি 11-12 পড়েছো। এইবার লোকে প্রশ্ন করলো, জোর করে ভাবলো যে আমি এই ফেনোমেনা গুলোকেই কি, এটা কি ছিল, লাইট সোর্স ছিল না? তাহলে অলরেডি তো এটা এস্টাবলিশ হয়ে গেছে লাইটের দুটো রূপ, একটা হচ্ছে ফোটন, একটা হচ্ছে লাইটের শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড বা ওয়েভ রূপ, তাই তো? তা লোকে ভাবলো যদি সত্যিকারের এই ডুয়াল ক্যারেক্টার হয়, তাহলে ফোটন হিসেবে তুমি এই পুরো ফেনোমেনাটাকে এক্সপ্লেন করো তো। লোকে দাবি করলো নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য যে আমি কি টোটাল এই ফেনোমেনা যা হচ্ছে, যেটা হওয়ার কথা, সেটাকে ফোটন দিয়ে এক্সপ্লেন করতে পারবো? কোশ্চেন তো উঠতে পারে, হ্যাঁ কি না, তাই না? কারণ ওর তো ওই ক্যারেক্টারটাও আছে। দেখো কিরকম মজা, মানে কোনো কিন্তু এটা এগুলো করা হয়নি, কিন্তু লোকে ভাবছে শুধু বসে বসে, এটা বোঝো। তাই যদি করতে হয় তখন লোকে এই লজিকটা এস্টাবলিশ করলো, মানে দেখো তুমি কোনো এক্সপেরিমেন্ট না করে একটা কাল্পনিক জিনিস নিয়ে ভাবা কিন্তু খুব কঠিন বাবা, সেই কাজটা লোকে করেছিল, সো হ্যাটস অফ টু দেম। যাই হোক, তুমি ভাবছো যে এই ফেনোমেনাটাকে তোমাকে যদি এক্সপ্লেন করতে হয় ইন টার্মস অফ ফোটন, তাহলে তোমাকে প্রথমে ভাবতে হবে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন নিয়ে অ্যাট দ্য স্ক্রিন, কারণ সবই তো ইন্টেন্সিটি, তাই না? সিঙ্গেল স্লিট কি ছিল, I0 মনে আছে, সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, মনে পড়ে এগুলো? হ্যাঁ, আবার তো ডাবল সিটের সঙ্গে একটা কস স্কোয়ার গামা ছিল, মনে পড়ছে? সব এগুলো ছিল, আলফা ছিল পাই এ সাইন থিটা বাই ল্যামডা, আমি সব লিখলাম না এগুলো, মানে সবকিছু তোমার কিছু ডিপেন্ড অন ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন অন দ্য স্ক্রিন। তখন লোকে বললো তাহলে ফোটনের জন্য তুমি ইন্টেন্সিটিকে আগে ফার্স্টে কি করে ডিফাইন করবে? ডিফাইনটা করা হবে এইভাবে, কিচ্ছু না, একটা ফোটনের এনার্জি কত, এইচ নিউ, আমরা সবাই শিখে গেছি এটা, আর ধরলাম যে নাম্বার অফ ফোটনস পড়ছে, সেই নাম্বারটা হচ্ছে ক্যাপিটাল এন, ঠিক আছে? এটা প্রথম প্রপোজালটা দেয়া হলো, বলো ঠিক আছে, তাহলে এটা হলো আমার ইন্টেন্সিটির বেসিক ব্যাপারটা, এইভাবে ইন্টেন্সিটিটাকে আমি ডিফাইন করবো ইন টার্মস অফ ফোটন ল্যাঙ্গুয়েজ। পড়লো তো বটে, এইবার তুমি ভেতরে যে প্রথমে ধরে নাও যে ডিফ্রাকশনটা হচ্ছে, তুমি সেটা কি করে এক্সপ্লেন করবে? না লোকে বললো ঠিক আছে, ফোটনগুলো যখন যাচ্ছে তখন এই যে এজ গুলো আছে এখানে ধাক্কা খেয়ে জিওমেট্রিক্যাল শ্যাডো রিজিয়নে গিয়ে স্পট তৈরি করছে, যেটা ডিফ্রাকশনে বলা হয়। তাহলে একটা লজিক্যাল জায়গা দাঁড়াচ্ছি আমি, বোঝা যাচ্ছে কি বলছি? ফোটনগুলো যাচ্ছে স্লিটটা দিয়ে, এখানে ধাক্কা খাওয়ার পর ওটা কোনো মতে বেঁকে গিয়ে স্পট তৈরি করছে স্ক্রিনে, তাই তুমি ডিফ্রাকশনে কিছু ইন্টেন্সিটি প্যাটার্ন পাচ্ছ, অন্ধকার জায়গাটা আলো হয়ে যাচ্ছে। আবার এটা বন্ধ করে এটা খুলছো, তখন এখান দিয়ে পাস করছে,
আবার তুমি আলো পাচ্ছ। বুঝলাম। এবার তুমি তাহলে হুম। ইন্টারফারেন্সটা কি করে ব্যাখ্যা করবে? ইন্টারফারেন্স মানে তো দুটো জিনিসের সুপার ইম্পোজিশন। তার কিন্তু ফোটন তো দেখতে পার্টিকেল নেচার। একটা বলকে আরেকটা বলের ঘাড়ে এসে এভাবে পড়তে পারে যে তুমি একটা ব্রড ইন্টেন্সিটি প্যাটার্ন পাবে? তা তো হওয়া মুশকিল। এইচ নিউ প্লাস এইচ নিউ কিভাবে 2h নিউ করা যায়? আর তাই কি হবে ওখানটা সত্যি কথা? তা কিন্তু হতে পারে না। অর্থাৎ ডিফ্র্যাকশনটা যদিও বা ফোটন ক্যারেক্টার দিয়ে বোঝা যাচ্ছে, ইন্টারফারেন্সটা কিন্তু কোনো মতেই এস্টাবলিশ করা যাচ্ছে না ফোটন ক্যারেক্টারটা দিয়ে। না সুপার ইম্পোজিশন, দেখো ওয়েবের সুপার ইম্পোজিশন হয়, পার্টিকেলের সুপার ইম্পোজিশন হয় না। হয় না কিন্তু। না স্যার। হ্যাঁ, ডিফ্র্যাকশনও কিন্তু ওয়েবের সুপার ইম্পোজিশন, কিন্তু খুব ক্রুডলি তুমি বলতে পারো যে ডিফ্র্যাকশন মানে এখানে নেকেড আইতে তুমি বলতে পারো যে ফোটনটা যখন পার্টিকেল হিসেবে যাচ্ছে তখন ধাক্কাটা খেয়ে এই পয়েন্টে চলে আসছে। যাবে ডিফ্লেকশনটা মোটামুটি ব্যাখ্যা করা গেল, ইন্টারফারেন্স কিছুতেই ব্যাখ্যা করা যাচ্ছে না ফোটন দিয়ে। তখন লোকে বললো ঠিক আছে, আমি ইন্টারফারেন্সটাকে ভাবতে পারি যে সুপার ইম্পোজটা হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না কেন, কারণ প্রচুর নাম্বার অফ ফোটনস গেছে এবং প্রচুর নাম্বার কোনো এন্ট্রি থাকলে পরে তার এফেক্টটাকে না আমরা অ্যাভারেজ এফেক্ট হিসেবে দেখি। আর অন দ্য অ্যাভারেজ সে যে ইন্টারফারেন্স এফেক্টটা দেখাচ্ছে পুরো স্ক্রিন জুড়ে একটা ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন, সেটা একটা অ্যাভারেজ কোলিশন বিটুইন দ্য ফোটনস, মানে কোলিশন হচ্ছে, সেটা একটা অন দ্য অ্যাভারেজ তোমাকে দেখাচ্ছে একটা ইন্টারফারেন্স প্যাটার্নের মতো ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন। এটা বলে লোকে তখন শান্ত করার চেষ্টা করছে সবাইকে। তাই যদি হয় তাহলে লোকে এবার বললো ঠিক আছে, তুমি কোটি কোটি ফোটন পাঠিও না, তুমি এই লাইট সোর্সটাকে কন্ট্রোল করো। কি করে কন্ট্রোল করবো? ইন্টেন্সিটিটাকে খুব কমিয়ে আনো। খুব কমানো মানে নাম্বার অফ ফোটনসটাকে তুমি এবার খুব কমিয়ে দিচ্ছ, ঠিক আছে? তা ধরো তুমি একটা দুটো তিনটে চারটে এরকম গোনাগুনতি কয়েকটা ফোটন বার করছো আর দুটো স্ক্রিনই খোলা রেখেছো। তাতে এবার তো তোমার বলা উচিত যে কোন ফোটনটা কার সঙ্গে কি ধাক্কা মারছে, হ্যাঁ কি না বল? থট এক্সপেরিমেন্ট কিন্তু। তুই চারটে ফোটন ছাড়িস, কন্ট্রোল যদি করতে পারিস তুই, তা তোর বলা কি উচিত না যে এক নম্বরটা দু নম্বরের সাথে ধাক্কা খাচ্ছে কিনা বা দু নম্বরটা তিন নম্বরের সাথে ধাক্কা খাচ্ছে কিনা? বলা তো উচিত। কিন্তু এবারও হ্যাঁ এবার মনে কর তুই কমিয়ে কমিয়ে এবার একদম তুই একটা বা একটা ফোটনে নিয়ে আসলি, তাহলে কেউ ধাক্কা খাবে না, একটা ফোটন আছে। তখনও তুই দেখবি তার একটা ফোটন গিয়ে কি ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করতে পারে? ইয়েস অর নো? হতে পারে না তো। ইন্টারফারেন্স মানে সুপারপজিশন। কিন্তু যখন তুমি কমিয়ে কমিয়ে তুমি বলছো একটাতে আনছো, তার মানে সোজা কথা ইন্টেন্সিটিকে তুমি অনেক কমিয়ে দিয়েছো। এবার স্ক্রিনে কিন্তু তখনও তুমি ইন্টারফারেন্স প্যাটার্ন দেখছো, কথাটা বোঝো। স্ক্রিনে কিন্তু ইন্টারফারেন্স প্যাটার্নটা হারিয়ে যায়নি, ইন্টেন্সিটি কমে গেছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো তুমি যতই বড় না কেন নাম্বার অফ ফোটনস এখানে কমিয়ে একটাতে নিয়ে এসছো, ইন্টারফারেন্সটা কিন্তু ওখানে এখনো আছে। তার মানে একটা ফোটন তো কি ইন্টারফারেন্স তৈরি করতে পারে না। তার মানে পার্টিকেল ক্যারেক্টারকে তোমাকে এখানে পুরোপুরি ভুলে যেতে হবে, কোনো চান্স নেই বাবা। ফোটন কনসেপ্টটা তুমি এখানে আনতেই পারো না। লোকে তখন এটা বাধ্য হলো বলতে, ঠিক আছে? পয়েন্টটা বুঝতে স্যার। পারলি? কারণ একটা ফোটন তো গিয়ে তৈরি করতে পারবে না। তার জন্য তো অ্যাটলিস্ট দুটো ফোটন দরকার। অথচ তুই একটা ফোটনকে তুই কন্ট্রোল করছিস, একটা ফোটন ছাড়ছিস, স্ক্রিনের মধ্যে তুই ইন্টেন্সিটি দেখতে পাচ্ছিস তখনও লো হলো, ইন্টারফারেন্স প্যাটার্ন দেখা যাচ্ছে। আমার নিশ্চয়ই ফোটন ক্যারেক্টার দিয়ে ওই জিনিসটাকে ব্যাখ্যা করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ। আবার দেখো, তুমি যখন এইভাবে স্ক্রিন গুলোকে একটা বা দুটো করে খুলছো, যে ধরে নাও তুমি একটাই ফোটন আছে এটাকে তুমি ব্লক করে রাখছো, ঠিক আছে? তুমি একটা মতে দিচ্ছ, তখন তুমি কি দেখতে পাচ্ছ? তখন তুমি দেখবে ইন্টেন্সিটি যতই কম হোক না কেন একটা ডিফ্রাকশন প্যাটার্ন তুমি দেখছো। তখন তুমি এখানে তুমি বলতে পারছো যে ফোটনটা যেন এখানে ধাক্কাটা খেয়ে এখানে কোথাও এসে পড়ছে। আর তখন তুমি ফোটন ক্যারেক্টার নিয়ে এসছো, তুমি সেটাকে ওয়েভ আনতে চাইছো না। তার মানে একই এক্সপেরিমেন্ট বা সেটআপের মধ্যে কখনো তোমাকে ওয়েভ ক্যারেক্টারই বলতে হচ্ছে, আর কখনো তোমাকে ফোটন ক্যারেক্টার তুমি আনতে পারো। তাহলে ডুয়াল ক্যারেক্টারটা কিন্তু একই ডিভাইসের মধ্যে চলে আসছে। এবার তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, দেখ তুই কিন্তু বাধ্য করেছিস, একবার স্ক্রিনটাকে ব্লক রেখেছিস, একটাকে ওপেন, বা এটাকে ব্লক এটাকে ওপেন, তখন একরকম ক্যারেক্টার। আবার তুই একসময় কি করছিস, দুটোকে ওপেন রাখছিস, তখন তুই একরকম ক্যারেক্টার পাচ্ছিস, তাই না? হ্যাঁ। তার মানে তুই যে অবজারভার বা যে এক্সপেরিমেন্টটা করছে,
সে আমার সোর্স বা সে ওই সিস্টেমটাকে কেন জানি না ডিস্টার্ব করে দিচ্ছে না। একবার যেন তাকে বাধ্য করছে তুমি ওয়েভ হিসেবে দেখাও, আর একবার যেন বাধ্য করে দিচ্ছে তুমি পার্টিকেল বা ফোটন হিসেবে দেখাও। ও কিন্তু নিজে থেকে চাইনি। হ্যাঁ এটা কিন্তু তোমার তখন এটা লোকজন ভাবলো, এইভাবে ভাবতে হবে আমাকে যে সিস্টেমের সঙ্গে অবজারভারের একটা ইন্টারাকশন হচ্ছে, বা আলাদাভাবে ইনস্ট্রুমেন্টের সঙ্গে সিস্টেমের একটা ইন্টারাকশন হচ্ছে, যেটা কিন্তু ম্যাক্রোস্কোপিক ডিভাইসে কোনো দিন হতো না। ইনস্ট্রুমেন্ট যেমন হোক না কেন তুমি একটা ডেফিনিট রেজাল্ট পেতেই। তাহলে ফার্স্ট পয়েন্ট নোটিস ডাউন করতে হবে যে সিস্টেম ইনস্ট্রুমেন্ট কথাটা আমি বারবার বলবো না, ইনস্ট্রুমেন্টের জায়গায় আমি বলবো অবজারভার, ঠিক আছে? সিস্টেম অবজারভার ইন্টারাকশন, এটা একটা বিশাল জিনিস, দ্যাট উইল চেঞ্জ দ্য ক্যারেক্টার অফ দ্য সিস্টেম। ও বাধ্য করছে ওই জন্য। এটা গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা, তুই ভাব যে পার্টিকেল ক্যারেক্টার নিয়ে তুই বলছিস, তার মানে তুই একটা মনে কর এটাকে ব্লক করে রেখেছিস, একটাই ফোটন বা মানে শুধু ফোটনটা এই স্লিট দিয়ে যাচ্ছে, তখন তুই কি দেখতে পাচ্ছিলি? তুই এফেক্টটা কি দেখবি? একটা স্লিট খোলা, কি এফেক্ট দেখতে পাচ্ছিলাম? ডিফ্লেকশন। ডিফ্র্যাকশন। এবার ডিফ্র্যাকশন মানে কোনো তো একটা স্পট না, ডিফ্র্যাকশন মানে তারও একটা ডিস্ট্রিবিউশন আছে, ছড়িয়ে আছে স্পেকট্রামটা। এবার তুই ভাবো যে তুমি একটা ফোটন এখানে ওই কন্ট্রোল করে পাঠিয়েছো, তা যদি একটা ফোটন মানে একটা পার্টিকেল হয়, সে একটা জায়গা ফাঁকা জায়গা পেয়েছে, আর তুমি তুমি কন্ট্রোল করেছো, মানে তুমি ইনিশিয়াল কন্ডিশন জানো, তুমি কিভাবে ছেড়েছো ফোটনটাকে, তাহলে সে কোন পাথ দিয়ে গিয়ে কোথায় গিয়ে স্পট তৈরি করবে তোমার সেটাও জানার কথা, অ্যাকর্ডিং টু নিউটনিয়ান মেকানিক্স। কিন্তু তাই কি পাচ্ছ? তুমি কোনো একটা সার্টেন একটা জায়গায় স্পট পাচ্ছ, ডিফ্রাকশন হোক না কেন, তুমি তো স্পটটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পাচ্ছ। তার মানে ইনিশিয়াল কন্ডিশন তুমি জানো যে হ্যাঁ তুমি কি করে ছেড়েছো, কিন্তু ফাইনালি ফোটনটা কোথায় গিয়ে স্ট্রাইক করছে তুমি এটা বলতে পারছো না। বোঝা গেল? তারপরে ট্র্যাজেক্টরি লস্ট। হ্যাঁ স্যার ট্র্যাজেক্টরি লস্ট, একদম এই দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট হয়ে গেল। তিনটে জিনিস, ওয়েভ পার্টিকেল ক্যারেক্টার আছে। এইবার এবার আমি বলি কথাটা, এই থট এক্সপেরিমেন্টের পরে লোকে এবার ফোটনটাকে ভুলে গেল, তার বদলে এবার ভাবলো যে এখানে ইলেকট্রনের সোর্স আছে। ফোটন বললে মানে ব্যাপারটা বোঝাটা সহজ হয়, ইলেকট্রনটা বললে পরে একটু কেমন যেন লাগে তো, কিন্তু লোকে তখন বিশ্বাস করতে শুরু করলো যদি আমি এই এক্সপেরিমেন্টটা ফোটনটাকে সরিয়ে লাইট সোর্সকে সরিয়ে কালেকশন অফ ইলেকট্রন সোর্স নিয়ে করতাম, আমি সেম এফেক্ট দেখতাম। অর্থাৎ সিস্টেমের সঙ্গে ইলেকট্রনিক ইন্টারাকশন, ইলেকট্রনের ক্যারেক্টার বদলে যেত, কখনো সে দেখাতো ওয়েভ, কখনো সে দেখাতো পার্টিকেল। আর সেকেন্ড কথা, ইলেকট্রনটাকে তুমি যেভাবে ছাড়ো না কেন সে কোথায় গিয়ে পড়বে তুমি ডেফিনেটলি বলতে পারবে না, দ্যাট মিন্স ট্র্যাজেক্টরি উইল বি লস্ট। ঠিক আছে? এই দুটোর উপর বেস হ্যাঁ করে, স্যার এই এই একটা মাত্র থট এক্সপেরিমেন্টের উপর বেস করে কোয়ান্টাম মেকানিক্স স্টার্টিং পয়েন্টে লোকে বললো যে আমরা তাহলে জিনিসটা শুরু করবো এইভাবে, মেকানিক্সটা যদি পড়তেই হয় ইলেকট্রনের জন্য, কারণ বারবার তো আর আমি তো মেকানিক্স পড়ছি পার্টিকেলকে নিয়েই, রেডিয়েশনটার ক্যারেক্টার ছিল পার্টিকেল সেটা অন্য কথা, তো তোমায় কিন্তু ফাইনালি পার্টিকেলের মেকানিক্স পড়তে হবে। আবার উল্টো হবে পার্টিকেলটার মধ্যে এখন ওয়েভ ক্যারেক্টার ঢুকে আছে, তাহলে তার মেকানিক্স অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স যখন আমি পড়বো তার কতগুলো পস্টুলেট আমাকে ভাবতে হবে। পস্টুলেট মানে কতগুলো প্রেসক্রিপশন, মানে তোমাকে এইভাবেই চিন্তাটা করতে হবে। আমি আজকে জাস্ট নাম্বার 1 পস্টুলেটটার কথা বলেই ছাড়বো। সেই পস্টুলেটটা কি? সেই পস্টুলেটটা হলো দেখো, প্রথম কথা তুমি একটা ফোটনকে যখন নিয়েছিলে, সেই ফোটনটা যেহেতু একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনেরই পার্ট, তুমি ফোটনটার স্টেটটাকে বোঝাতে গেলে একটা টাইমে একটা সার্টেন পজিশনে ফোটনটাকে বোঝাতে গেলে তুমি তুমি কি ভেক্টরটা ইউজ করো? ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, তাই না? আমি তো ফোটনটাকে আসলে বোঝাই না, ফোটনটার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তাকে বোঝাই। হ্যাঁ, ঠিক আছে। কারণটা কি হলো, ফোটনটা অ্যাকচুয়ালি কোথায় আছে, যেহেতু এই যে তোকে দেখালাম ডিফ্রাকশন এক্সপেরিমেন্টারে কোথায় গিয়ে পড়ছে তোর তো বলা মুশকিল। এই জন্যেই আমি যখন আমি বলি এই এই ফাংশনটার কথা, তার মানে এখন যখন তোমাকে ইলেকট্রনের কথা বলতে হবে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ডিব্রগলি ওয়েভটা তাকে তুমি রিপ্রেজেন্ট করবে একটা ফাংশন দিয়ে, একদম যেমন এখানে রিপ্রেজেন্ট করেছিলাম ইলেকট্রিক ফিল্ড ভেক্টর দিয়ে, ইলেকট্রনের যে ওয়েভটা তাকে তুমি রিপ্রেজেন্ট করবে একটা ফাংশন দিয়ে, যাকে লিখবো সাই দিয়ে। এই সাইটা একই রকম ভাবে কার ফাংশন হবে? এই পজিশনের ফাংশন হবে আর টাইমের ফাংশন হবে। কিন্তু আবার বলছি, তুমি কিন্তু কখনোই বলতে পারো না যে ইলেকট্রনটা এক্স্যাক্টলি কোথায় আছে।
অর্থাৎ টাইমার একটা এখন বাজে ধর তোমার 1:30টা, আর তুই আর বলে দিলি যে এত এই অরিজিন থেকে শুরু করে 5 কিলোমিটার, তাই তুই সঙ্গে সঙ্গে বলে ফেললি ও ইলেকট্রনটা ওখানে আছে না, তাহলে কিন্তু ভুল হবে স্যার। সেইটা কিন্তু আমি বলতে চাইছি না। তুমি শুধু বলছো একটা ফাংশন ডিফাইন করলাম অ্যানালগাস টু ইলেকট্রিক ফিল্ড, অ্যানালগাস টু ইলেকট্রিক ফিল্ড এটা ডিফাইন করলাম জাস্ট এই পর্যন্ত। কারণ যেহেতু পার্টিকেলটার মধ্যে পার্টিকেল ক্যারেক্টারও আছে, ওয়েভ ক্যারেক্টারও আছে। পার্টিকেল ক্যারেক্টার বলতে পজিশন আর টাইমটাকে আমি রাখছি, কারণ পজিশন টাইম ফাংশন দিয়ে পার্টিকেলকে বোঝানো হয়। আর ওয়েভ ক্যারেক্টারকে বোঝানোর জন্য আমি ওই ইলেকট্রিক ফিল্ডের মতো একটা ফাংশন ডিফাইন করলাম সাই, স্কেলার ফাংশন আপাতত। ঠিক আছে? এখন মজার কথা শোনো, মন দিয়ে জায়গাটা শুনবে। তুমি যেহেতু বুঝে গেছো যে তুমি যে কন্ডিশনে ছাড়ো না কেন এটা কোনো গ্যারান্টি নেই যে ইলেকট্রনটা কোথায় গিয়ে শেষ পর্যন্ত পড়বে, তার মানে পুরো ব্যাপারটা হয়ে গেছে কি প্রবাবিলিস্টিক, তাই তো? তুমি শুধু কি বলতে পারো যে এইখানে স্পট তৈরি করতে পারে, এইখানে স্পট তৈরি করতে পারে, এইখানে স্পট তৈরি করতে পারে, চান্স। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। শুধু চান্সের কথা যেহেতু বলতে পারিস, তখন লোকে বলল দেখ তুই একটা মনে করে একটা জিনিস তুই মনে করে দেখ, আর চান্স বলা মানে যেখানে যেখানে পড়ছে সেখানে সেখানে ইন্টেন্সিটি একটা প্যাটার্ন তৈরি করছে। এবার তুই মনে করে দেখ, যখন তুই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের কথা পড়িস, তোকে যখন বলা হয় যে তুমি একটা ওয়েভের ইন্টেন্সিটি বার করো, আমরা এটা বার করি না যে দ্যাট ইজ প্রপোর্শনাল টু মড অফ ই স্কোয়ার, মানে ম্যাগনিটিউডটা তুই ভাব না, অ্যামপ্লিটিউডটার কথা ভাব তুই, আমরা তো এইভাবে বার করি। তাই ওইটার সঙ্গে মিলিয়ে লোকে বললো যে সাইকে তুমি যদি বলো এমন একটা ফাংশন যেটা ইলেকট্রনটার ওয়েভ ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করছে, আসল জিনিসটা কিন্তু মড অফ সাই স্কোয়ার হবে, দ্যাট উইল রিপ্রেজেন্ট দ্য ইন্টেন্সিটি অফ দ্য করেসপন্ডিং ইলেকট্রন ওয়েভ। ঠিক ওটার সঙ্গে মিলিয়ে কথাগুলো বলা হচ্ছে। এইবার লোকে একটু চেপে ধরল যে তুমি বলছো পার্টিকেলের কথা, আমি বুঝলাম যে মড অফ সাই স্কোয়ারটা ইলেকট্রনটার ওয়েভটা ইন্টেন্সিটি বোঝাবে একটা সার্টেন জায়গার মধ্যে কতটা গিয়ে পড়তে পারে ইলেকট্রনটার ওয়েভটা, তাই তো? ইন্টেন্সিটি মানে তাই। কিন্তু আমার কথা হচ্ছে মড অফ সাই স্কোয়ার, যেটা আমি মড অফ ই স্কোয়ার সঙ্গে মিলিয়ে লিখেছি, তার সঙ্গে ইলেকট্রনটার পার্টিকেল হিসেবে কোনো সম্পর্ক আছে? কোশ্চেনটা কি বুঝতে পারলি কি বলছি? যদি ইলেকট্রনটা ওয়েভ হতো সেক্ষেত্রে সেই ওয়েভটার কতটা অ্যামাউন্ট অফ এনার্জি পার সেকেন্ডে পার ইউনিট টাইমে পার ইউনিট এরিয়াতে গিয়ে পড়তো, সেটা তুই বলতে পারিস কি দিয়ে? ওই মড অফ সাই স্কোয়ারটা দিয়ে। যেমন ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে রেডিয়েশনটা সম্পর্ক হয়, ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড স্কোয়ার। ঠিক আছে? কিন্তু আমার কথা হচ্ছে যদি ইলেকট্রনটা এবার, কারণ দুটো ক্যারেক্টারই তো আছে, তুমি তো এরকম কোনো জিনিস ডিফাইন করবে না যে একটা ফাংশন দিয়ে পার্টিকেল বোঝাবো, একটা ফাংশন দিয়ে ওয়েভ বোঝাবো, তা হবে না কিন্তু। কারণ কখন কোনটা দেখাবে তাই তো গ্যারান্টি নেই, তোমাকে একটা ফাংশন দিয়ে দুটোকেই বোঝাতে হবে। তাই তোমাকে বলা হলো এই মড অফ সাই স্কোয়ারটার সঙ্গে ইলেকট্রনটার পার্টিকেল ক্যারেক্টার হিসেবে কোনো সম্পর্ক আছে কি? কোশ্চেনটা কি বোঝা যাচ্ছে? ইলেকট্রনটার ওয়েভ হিসেবে সম্পর্ক আছে মড অফ সাই স্কোয়ার, তখন সেটা এটার সঙ্গে মিলিয়ে তুমি বলতে পারো যে এটা বোঝাচ্ছে হচ্ছে কতটা ইলেকট্রন ওয়েভ একটা ইলেকট্রন দিয়ে এইভাবে আসে, তাহলে কতটা ওয়েভ এসে বোর্ডের মধ্যে গিয়ে পড়ছে। একটা টর্চ লাইট জ্বাললাম, কতটা আলো এখানে এসে পড়লো, এটা বোঝা যাচ্ছে। কিন্তু টর্চ লাইট থেকে যদি ফোটন গুলো বের হয় একটা একটা করে, সেই ফোটনটার সঙ্গে মড অফ সাই স্কোয়ারের কি রিলেশন? আমি অন্যভাবে কোশ্চেনটা করলাম। লাইট ওয়েভের সঙ্গে মড অফ ই স্কোয়ারের রিলেশনটা একটা আছে, যে কত লাইট এনার্জি এসে পড়লো। কিন্তু লাইটকে তুই যদি ফোটন হিসেবে দেখিস, তাহলে ফোটনদের সঙ্গে মড অফ ই স্কোয়ারের কি সম্পর্ক? ফোটন তো একবারও বলেনি তুমি আমাকে ই দিয়ে লেখো, তাই না? সম্পর্কটা হচ্ছে এরকম, কথাটা বললো এবার ম্যাক্স বর্ন, এটা আসল কথা। ম্যাক্স বর্ন বলল যেহেতু কোথায় গিয়ে ইলেকট্রনটা বা কোথায় গিয়ে ফোটনটা পড়বে আফটার ডিফ্রাকশন তুই ধর না কেন, তুই জানিস না এখানেও পড়ছিল, এখানেও পড়েছিল, এখানেও পড়েছিল, কোনো তো গ্যারান্টি নেই কোথায় গিয়ে পড়ছে, ট্র্যাজেক্টরি তো লস্ট। তাহলে মড অফ সাই স্কোয়ার ডিভি ইনটু করছি, এই টোটাল জিনিসটাকে বলা হবে, মন দিয়ে শুনবে, probability of finding the electron in a volume element dv in space, in a volume element তার মানে in dv in space, তার মানে কোনো একটা জায়গায় তুমি আছো, ধরো এটা ছিল অরিজিন,
আর এটা হচ্ছে আর পজিশন ভেক্টর, আর একটা ছোট জায়গা তুমি নিয়েছো আর প্লাস ডিআর ভেক্টর, এইটুকুন জায়গার মধ্যে যে ভলিউম এলিমেন্টটা তুমি কনসিডার করছো, ইলেকট্রনটা যেখানে খুশি ছিল, এইখানে ইলেকট্রনটাকে পাওয়ার কি প্রবাবিলিটি সেটা বলবে তোমাকে হচ্ছে মড অফ সাই স্কোয়ার ডিভি। একটু কিন্তু জায়গাটা কঠিন আছে বাবা, অত সোজা নয়। ফোটনটা যেহেতু প্রবাবিলিস্টিক নেচার, তাই মড অফ ই স্কোয়ার বলতে ফোটনটাকে বোঝাবে হচ্ছে ফোটনটাকে পাওয়ার প্রবাবিলিটি কি স্ক্রিনের মধ্যে কোনো একটা পয়েন্টে। তাই আমাদের এই স্পেসের মধ্যে, আমাদের এই আমরা যেখানে বাস করি সেখানে যদি ইলেকট্রন বলে কেউ থাকে, তাকে কোনো একটা সময়ে কোনো একটা ছোট্ট জায়গায় পাবেই, তা তো তুমি বলতে পারো না, তাই না? পেতে পারো, সেটাকে তুমি কি করে বলবে না, বলবে এইভাবে মড অফ সাই স্কোয়ার ডিভি। অর্থাৎ তুমি প্রবাবিলিটিটাকে লিখবে ডিপি দিয়ে, পি ফর প্রবাবিলিটি, এটাকে প্রবাবিলিটি অফ ফাংশন অফ স্পেস এন্ড টাইমের সঙ্গে হবে, তখন তুমি লিখবে দ্যাট ইজ প্রপোর্শনাল টু মড অফ সাই স্কোয়ার ডিভি। এই হচ্ছে আসল কথা। বা তুমি যদি এইভাবে ভাবো, সিম্পলি ডিপি প্রপোর্শনাল টু মড অফ সাই স্কোয়ার ডিভি। এটা পুরোপুরি ম্যাথস বন্ড বলেছিল, কিছু করার নেই, কারণ ওই এই কনসেপ্ট আনতেই হতো। আর এই যে এতগুলো কথা বললাম, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট অফ দ্য পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স। প্রথম পস্টুলেটটাই কত কঠিন, মানে কতটা ডিফিকাল্ট টু ক্যাচ আপ ভাব তুই। তোকে এবার 2-3 দিন ধরে এই জিনিসটাকে চিন্তা ভাবনা করতে হবে সিরিয়াসলি। মড অফ সাই স্কোয়ার ডিভি কিভাবে ফোটনের সঙ্গে অ্যানালজি করে সাইটাকে আনলাম, আর কি করে সাই স্কোয়ারটা দিয়ে আমি বললাম, কারণ সাইটাকে দিয়ে ওয়েভ বা সাই স্কোয়ারটা দিয়ে ওয়েভের এনার্জি খুব সহজে বোঝা যাচ্ছে, ইন্টেন্সিটিকে, কিন্তু পার্টিকেলকে বলতে গেলেই সমস্যাটা হচ্ছে, অথচ পার্টিকেলকেও তোমাকে সাই দিয়ে বলতে হবে। তাহলে একমাত্র উপায় হচ্ছে প্রবাবিলিটিটাকে সঙ্গে নিয়ে আসা, যেটা ম্যাক্স বন্ড কাজটা করেছিল। ওকে, এই দিস ইজ দ্য ফার্স্ট পিলার অফ কোয়ান্টাম মেকানিক্স। এবার ভালো করে তুমি কোনো একটা বই পড়ো। কি বই আছে সঙ্গে? বাইজার। বাইজার থেকে একদম কোয়ান্টাম, এই একটাই পস্টুলেট, তোমাকে আর বেশি কিছু পড়তে বলছি না আমি। যেটুকুন কথা বললাম এই থট এক্সপেরিমেন্টটা, ডেভিসন জার্মারটা ঠিক আছে, ওটা সব এক্সপেরিমেন্ট, কম্পাউন্ড এফেক্ট, ফটোলিট খুব বাচ্চাদের, এটা হচ্ছে আসল বড়দের জিনিস, কথা বল বড়দের জিনিস। ওই কম্পাউন্ড ফটোইলেকট্রিক বা কি নাম, ব্ল্যাক বডি রেডিয়েশন, ডেভিসন জার্মার, সব বাচ্চাদের জিনিস ছিল, এক্সপেরিমেন্টাল এভিডেন্স। কিন্তু এক্সপেরিমেন্ট করবো না, তারপরেও তোমাকে থিওরি তুমি দিচ্ছ, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাচিওর জিনিস, সেটাই হচ্ছে কঠিন। আবার বলছি, কি করে প্রবাবিলিটি কনসেপ্টটা আসলো বোঝা গেল কি, মানে আমি কি তোমাকে বোঝা গেল বললে ভুল হবে, হিংটা কি তুমি ক্যাচ করতে পারছো কি করে তোমাকে আনতে হচ্ছে? ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে মিলিয়ে একটা ফাংশন তুমি সাই নিয়ে এসছো, যেটা আবার সে আর পজিশন টাইমের ফাংশন। এবার ওয়েভের মড স্কোয়ার করলে তুমি ইন্টেন্সিটি পাও, কিন্তু পার্টিকেলকে তুমি কি করে বোঝাবে? তখন তোমাকে একটা কথা বলতে হবে, পার্টিকেলটা তো কোথায় থাকবে তুমি বলতে পারছো না, কারণ এক্সপেরিমেন্ট দিয়ে তখন তোমাকে, হ্যাঁ প্রবাবিলিটি। এইটাকে মাথায় ঢুকিয়ে নাও, যা বলছি একদম মাথায় ঢুকিয়ে নিয়ে বাইজারটা নিয়ে বসে পড়ো। এবার পুরো উইকটা জুড়ে এই প্রথম পয়েন্টটা ভালো করে রিভাইজ দাও, ঠিক আছে? আর একটা কথা বলি, শোনো, ওই পরের সেমিস্টারের জন্য তো স্যাররা তো বলছেন যে এডি স্যার কি পড়াবেন বলেছেন? জানি না স্যার, বলেনি কিছু। ওই যে বললো পুনম, যে পুনম স্যার এসিসি পেপার। ও আচ্ছা, ঠিক আছে, যদি কোনো কথা হয় তুমি একটু বলে দিও, বা আমার সাথে কথা হলে বলে দেবো। আমি কিন্তু পুরো কোয়ান্টামটা তাহলে একবার কভার করে দিয়ে যাবো, আচ্ছা ঠিক আছে? বললাম তাহলে হ্যাঁ স্যার, আমি কোয়ান্টামটা নিয়ে পড়বো, কারণ পরে তোমাদের পরের সাবজেক্টে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স আসলটা আছে। হ্যাঁ আমি মডার্ন ফিজিক্সে শুধু কোয়ান্টাম, আমি মডার্ন ফিজিক্স রেডিওঅ্যাক্টিভিটি পার্ট পড়াবো না, আগেই বলে দিলাম। হ্যাঁ স্যার, ওটা সজল স্যার পড়াচ্ছে স্যার। ব্যাস হয়ে গেছে, তুমি বলে দিও যে আমি কোয়ান্টাম মেকানিক্সটা যেমন ধরেছি আস্তে আস্তে শেষ করে দেবো এই পোর্শনটা করে, সেকেন্ড পরের সেমেও কিন্তু আমি কোয়ান্টাম মেকানিক্সটাই পড়াবো, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে সুবিধা হ্যাঁ হবে। স্যার, আজকে যে রেকর্ডিংটা করলো, আজকে ক্লাসটা করে খুব ভুল হয়েছে বাকিদের, আমি জানি না কেন করলো না ক্লাসটা। সবচেয়ে আসল ক্লাস ছিল হচ্ছে আজকে, সবচেয়ে আসল ক্লাসটা। ঠিক আছে, যাই হোক না কেন, আমি রেকর্ডিং পাঠাবো। আমি এগুলো কথা বারবার বলতে পারবো না, অসম্ভব। তুমি বুঝতে পারছো এগুলো কথা ডবল ভাবে বলা যায়? বল এই কথাগুলো, না স্যার, মুখ ব্যথা হয়ে যাচ্ছে কথাগুলো বলতে গিয়ে। রেকর্ডিংটা পাঠাবো, সবাইকে পড়তে বলো, নিয়ে দেবো, ডিসকাশনটা করো। সৌভিক আর পুনম, তোমরা আশা করছি কিছুটা হলেও বুঝতে পেরেছো। কনফিডেন্স, নিজের মধ্যে কনফিডেন্স রাখতে হবে এই জায়গাটা। যে কোয়ান্টাম মেকানিক্স জীবনে বুঝবে,
তার কিন্তু মনের থেকে না অনেকটা অন্ধকার চলে যায়, সে কনফিডেন্ট পার্সন হয়ে যায় একটা। আর যে বুঝতে পারে না অথচ ফিজিক্স পড়ছে, তার মতো অভাগা দুর্ভাগা দুনিয়াতে নেই। এটা সত্যি কথা বললাম, হাসির কথা না। তাই জীবনে যখন ফিজিক্স পড়ছো আর এই জায়গাটা বুঝতে পারোনি, তাই তোমার একদম শেষ, কোনো লাভ নেই আর এগিয়ে যাওয়া। তাহলে স্ট্রং হও, এটাকে বুঝতে গেলে পরে ইউ হ্যাভ টু, তোমরা বুঝতে পারছো তো যে একটা স্পেশাল কিছু দরকার, এটা বুঝতে গেলে পরে স্পেশাল একটা পারসেপশন হ্যাঁ দরকার, স্যার। পারসেপশন দরকার, ক্লিয়ারিফাই করো। তাহলে এবার ভালো করে বাইজারটা গুছিয়ে পড়ো। পুরন তোমার কাছে বাইজার বইটা তো এমনিও আছে না, আমি লাইব্রেরি থেকে হ্যাঁ স্যার, আছে আমার কাছে। ওটাকে যত্ন করে রেখো কিন্তু, হ্যাঁ কলেজের বই তো যত্ন করে রেখো একটু। হ্যাঁ স্যার। ঠিক আছে, বাইজার তুমি তো পিডিএফও পেয়ে যাবে। স্যার তারপর তো আমি আপনাকে রিটার্ন করে দিব বলে বই কিনছিলাম, এখন রিটার্ন তো হলো আচ্ছা, না না আর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন রেখে দাও না, আমি তো চাইছি না, সেও তো লাভ নেই, কিন্তু যত্ন করে রেখো সেটাই বলছি আর কি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সেপারেটলি রেখে দিও, আর পিডিএফ পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ভালো করে পড়ো। কোথাও যদি নেক্সট ক্লাসে আমি চাইবো তোমরা কিছু এটা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে আবার জিজ্ঞেস করবে। থট এক্সপেরিমেন্টটা আর এই যে প্রথম পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স, এটা আজকের পড়াটা দিলাম, ঠিক আছে? ডেভিসন জার্মার ইজ ভেরি ইজি হ্যাঁ ওয়ান, স্যার। ভেরি ইজি ওয়ান, ওটা সহজে কোপ আপ হয়ে যায়। আমার কাছে ওটা কত ইম্পর্টেন্ট, ওটা এক্সপেরিমেন্টাল এভিডেন্স, আসল কথা হচ্ছে এইটা। আর সেকেন্ড হলো, আমি কিন্তু আবার অ্যাসাইনমেন্ট পাঠাবো। একটা কথা তোমাকে এখানে বলি, অনেকে জিজ্ঞেস করছে অ্যাসাইনমেন্টটা, পুনম তুমিও জিজ্ঞেস করেছিলে পরীক্ষা, সবকিছু পরীক্ষার পারপাস ধরছো কেন বলো তো? আজকের জায়গায় দাঁড়িয়ে তুমি যদি অ্যাসাইনমেন্ট সলভ না করো, তোমার পড়াশোনাটা হবে তো বলে তুমি মনে হয়? কোনো কি উপায় আছে প্রবলেম সলভিং না করে? শুধু কি এই পড়ি আর না স্যার। নোট দিলে পরে তোমার পড়া হবে বলে তোমার মনে হচ্ছে? না। তাহলে ওই ধরনের প্রশ্ন আমাকে আর করবেও না। আমি ফার্স্ট অফ অল বলি, রাগ করে বলছি না, আমি লজিক্যাল কথাটা বোঝো। সেকেন্ড পয়েন্ট হলো, হ্যাঁ স্যার। হ্যাঁ সেকেন্ড পয়েন্ট হলো, এক সেকেন্ড,